পাঠিয়েছো? মরিয়ম বেগম হাসছিলেন একা একা, কিন্তু মেহমেদকে ঢুকতে দেখে শক্ত করে ফেললেন চোখ মুখ। ভেবেছিলেন উত্তর না দিয়ে বেরিয়ে যাবেন ঘর থেকে, কিন্তু তার আগেই পথ আটকে দাঁড়ালেন মেহমেদ। স্নোবলকে কোল থেকে নামিয়ে পাজা কোলে করে তুলে নিলেন মরিয়মকে। মরিয়ম বেগম হকচকালেন, দাপাদাপি করে নামতেও চাইলেন কোল থেকে, কিন্তু সুবিধে করতে পারল না। অগত্যা হাল ছেড়ে দিয়ে তপ্ত কণ্ঠে বললেন, আমাকে কোলে তোলার বয়স আছে তোমার? এক্ষুনি তো ফেলে দিয়ে আমার মাজাটাও ভাঙবে, সাথে নিজেরটাও মচকাবে। নামিয়ে দাও বলছি, নামাও আমাকে। ষাট ঊর্ধ্বে মেহমেদ স্ত্রীকে কোলে নিয়ে বেশ দাপুটে স্বরে বললেন, শেষ বয়সে যদি বউকে কোলে তুলে রাখতে না পারলাম, তাহলে কিসের জিমটা করলাম সারা জীবন? এই তুলেছি আর একেবারে আমাদের রুমে গিয়ে নামাবো। কিন্তু ইস, আর কোনো কিন্তু নয়। সারাদিন একটা কথা অবধি বলনি আমার সাথে, তাই শাস্তি হিসেবে আজ রাতে শুধু আমি বলবো আর তুমি শুনবে বেগম জান। এদিকে নামিয়ে যখন দিবে তখন কোলে নিয়েছিল ক্যান টাইফের লুক নিয়ে ফ্লোরে বসে আছে স্নোবল। চোখ মুখ জঘন্য, সংসারের উপর প্রবল অনীহা। কেউ কি দেখছে না যে সর্বকুল সেই একমাত্র সিঙ্গেল? আশ্চর্য, পৃথিবীতে ন্যায় বিচার কথায়, তার ঘাস খাওয়ার পাতনার কথায়। পানশুটে অম্বুদের পরশা সাজিয়ে বসেছে আকাশ। ঝিরিমিরি বৃষ্টির মতো সন্ধ্যা থেকেই বিরামহীন তুষারপাত জাঁকিয়ে শীতে নেমেছে শহরে। আশির ভয় বাড়ে স্নোবলকে নিয়ে। ছাদে এই ঠান্ডার মধ্যে এতক্ষণ কিভাবে আছে ছেলেটা কে জানে। দ্রুত পা চালিয়ে ছাদের সিঁড়ি অবধি আসতেই থমকায় সে। সিঁড়ির হাতলে ফেরি লাইট সিঁড়ির টাইলসের উপর পুরো করে ছড়ানো গোলাপের পাপড়ি দেখি ভ্রু কুঁচকে ফেললো আশি। ছাদের সিঁড়িও কি তবে রবিন চাচা ওর জন্মদিন উপলক্ষে সাজিয়েছিলেন? কারণ যার সাজানোর কথা ছিল সে তো আর বাড়িতে নেই। আশির মন ভার হয়, তবুও শাড়ির কুচি ধরে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসে মেয়েটা। আপাতত স্নোবলকে ছাদ থেকে নিয়ে আসা জরুরি। সে আরশির কথা ভাবলো না। তার কথা কেন ভাববে সে? ছাদের দরজা আগেই খোলা ছিল। সেখানে গিয়ে ঢোকার সময় খেয়াল না করলেও ছাদে এসে দাঁড়াতেই কৃষ্ণ গহ্বরের বিমর্ষ নামলো আরশির। ফাঁক হয়ে এলো ঠান্ডা প্রকল লালচে হওয়া অষ্টপুট। ছাদের মেঝেতে সিঁড়ির মতোই পুরো করে ছড়ানো গোলাপের পাপড়ি। রমণীর পায়ের আলতো রাঙ্গা রঙের সাথে সখ্যতা হলো খুব তাদের। পদস্বর চরণ ডুবে গেল হাজার খানেক ছিন্ন গোলাপের বুকে। নিটল চোখ জুড়ে তখন সম্মুখে সাদা শিফনে মোড়া টেন্ট। ত্রিভুজ আকৃতির টেন্টের ঢুকার মুখেও লাগানো হয়েছে ফেরি লাইটস। হলদে আলোয় স্পষ্ট হয়ে উঠেছে লাইটগুলোর সাথে ঝোলানো ওদের বিয়ের কয়েকটি ছবি। সবগুলোতেই দুজন গোমরা মুখে বসা, সাথে জায়গা পেয়েছে আরশির কিছু কেন্দ্রীয় ছবিও। এই ছবিগুলো তবে তোলা হয়েছে সে সম্পর্কে আরশির ধারণা নেই। এ পর্যায়ে অবাক চোখগুলো আবিষ্কার করলো টেন্টের সামনে পেতে রাখা সাদা টেবিলখানা, যার উপরে স্থান পেয়েছে একটা গোলাপের বুকে আর আরশির সবচেয়ে পছন্দের কেক, চকলেট কেক, সাথে কিছু চকলেটের বোতল আর পুরো টেবিল জুড়ে অনেকগুলো ছোট ছোট মোমবাতি। স্ট্যান্ড ক্যান্ডেলগুলোর মিষ্টি সুবাস যেন মাতোয়ারার রাতের বাতাস। পুরো ছাদে বেশ কয়েক জায়গাতেই আধিপত্য তাদের। গোলাপের পাপড়ির ফাঁকে ফাঁকে মাথা জাগিয়ে রাখতে পেরেছে কিছু আগুনের শিখা। বাকিগুলো আত্মহিত জ্বালিয়ে তুষারে ঢেকে গিয়ে স্নোফল বাড়তেই ঝিরঝির বরফে ঢাকা পড়তে শুরু করলো কারো বহু কণ্ঠের এই সমস্ত আয়োজন। আরশির ঠোঁট উল্টে আশেপাশে তাকায়। মানুষটাকে দেখা মাত্র তার বুকে ঝাঁপিয়ে পড়ার অদম্য ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে উঠেছে ভীষণ। এক সময় চোখ দুটো ক্লান্ত হয় শেহজাদকে খুঁজতে খুঁজতে। ঝাপসা হয়ে ওঠে অক্ষি কোটর, লালচে রং ধরে টিকালো নাকের ডগায়। মেয়েটা অস্পষ্ট আওড়ালো, আপনি কোথায় শেহজাদ? প্লিজ একবার সামনে আসুন, আমার কষ্ট হচ্ছে তো আপনাকে ছাড়া। আরশির পাষাণ পুরুষ আর আর আড়াল করে রাখতে পারল না নিজেকে।
প্রিয়দর্শনীর কাতর ডাকে সাড়া দিতেই কি না কে জানে আচমকায় হাওয়ায় ভাসিয়ে দিল তার পুরুষ মনের অনুভূতি। দূরে কোথাও আছি বসে, হাতে দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চাই মনের দুয়ার, দু চোখ নির্বার আসনা ছুটে, তুমি এলে রং ধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়, এই মনের আহ্লাদ আসনা ছুটে, দূরে কোথাও আছি বসে, হাতে দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চাই মনের দুয়ার, দু চোখ নির্বার আসনা ছুটে। সুরের ছন্দনায় অনুগামী চোখ জোড়া টলমল করে উঠল আশির। দৈবত পিছনে ফিরে চাইতেই দৃশ্যমান হলো পরিচিত ছায়ামূর্তি। ছাদের ডোর ফ্রেমের সাথে সামান্য ঠেসে দেওয়া তার বাইপেস। দু হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে লম্বাটে এক পুরুষ। বলিষ্ঠ তার গঠন, বুদ্ধিদীপ্ত চোখগুলোতে যেন দেবীভূত হয়ে আছে এ জগৎকালের সমস্ত ভালোবাসা আর প্রশ্রয়। ধূসর রঙা উলের ওভারকোট আর কালো টালসেনের সোয়েটার পরনে মানুষটাকে দেখা মাত্রই সেদিকে ধীরে ধীরে পা বাড়ালো আরশি। শীতল বাতাসে উড়ল তার শিপন শাড়ির আঁচল। সেদিকে তাকিয়ে বোধহয় খেল হারালো আরশির পাষাণ পুরুষ। দাঁড়ালো সোজা হয়ে, তারপর ধীর পায়ে এগিয়ে এলো তার প্রিয়দর্শনীর পানে। কোনো এক ঘোরের মধ্যে রূপটপের মাছ বরাবর কাছাকাছি হলো তারা। আশির অভিযোগের চোখে কিছুক্ষণ চেয়ে রইল মানুষটার দোহারা মুখের দিকে, তারপর এক বুক অভিমান নিয়ে শোধালো, তার মানে তখন ওভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া, পুরো দুপুরটা আমাকে এড়িয়ে চলা, আমার দিকে না তাকানো সব নাটক ছিল? আপনি ইচ্ছে করে করেছিলেন সেসব, তাই না? আপনি জানেন আমার কতটা খারাপ লেগেছে তখন। এক শ্বাসে এত কিছু বলে একটু থামলো আশি। দৃষ্টি নামিয়ে ফেললো গোলাপের পাপড়িতে ঢেকে থাকা পায়ের পাতার উপর। গালের পানি মুছে বলল, আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমাকে শাড়িতে সুন্দর লাগছে না বলেই হয়তো আপনি এড়িয়ে চলছেন আমাকে। এই বুঝি ফুরিয়ে গেল আপনার সব ভালো। কথা শেষ করার আগেই ওর ঠোঁটের উপর উঠে এলো শেহজাদের তর্জনী। নরম স্বরে আওলালো, এই জীবনে তোমার জন্য আমার ভালোবাসা ফুরবে না আরশি। ওষ্ঠপটে আঙ্গুলের উষ্ণ স্পর্শে ধক করে উঠল আশির বুকখানা। ডিমুরু চোখগুলো আবিষ্কার করলো ওই মানুষটার জন্য তার ভালোবাসাও তো এমন কখনো ফুরাবার নয়। তবে কিসের এত জড়তা ছিল এতগুলো দিন? আশির ভাবনার সুতো ছিল তখন যখন শেহজাদ নিজের গায়ের ওভারকোটটা খুলে জড়িয়ে ধরলো ওর গায়ে। পরপর হুট করেই মানুষটা দু হাঁটু গেড়ে বসে পড়লো আরশির সামনে। শেহজাদকে ওভাবে বসতে দেখে চমকে থমকে গেল তার মেধুর আনন। প্রফেসর চোখে বালক সুলভ চাহনি নিয়ে জিজ্ঞেস করল, বলেছিলাম না আজ তোমার মান ভাঙাবো? সো বলুন ইয়োর হাইনেস, এই অদম কি করলে আপনার মান ভাঙবে? আরশি থমথমে মুখে চেয়ে তখনও অভিমানী কিশোরীর মতো অভিমান করে বলল, কানে ধরুন আর সরি বলুন। বিনা বাক্য বেয়ে শাস্তিটুকু মাথা পেতে নিল শেহজাদ। দু হাত উঠিয়ে কান ধরল, তারপর তার মেঘমন্দ্র স্বরে কোমলতা মিশিয়ে শুধালো, আই এম সরি। শুরু থেকে হওয়া আমার প্রতিটা কাজ যেগুলো তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য আই এম সরি। মেহিমাত সামনাসামনি সত্যি সরি বলে ফেলবে আশা করেনি আশি। আকস্মিক এই ঘটনায় বিমূর্তা কাটতেই ঠোঁট টিপল মেয়েটা। হাসি আটকে ফের গম্ভীর গলায় শুধালো, আর রাতে না ঘুমিয়ে আমার দিকে তাকিয়ে থাকার জন্য? শেহজাদ বড্ড সরল মুখে হড়বড়িয়ে বলে উঠল, আই সোয়ার আমি কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে তোমাকে দেখতাম না। শুধু তুমি কাছে থাকলে নিজেকে আটকাতে পারি না বলেই দেখতাম। সো এটার জন্য নো সরি। আর ভার্সিটিতে কেউ আমার সাথে কথা বললে তাদের দিকে অমন খেয়ে ফেলার মতো করে তাকানোর জন্য?
তার জন্য তো মোটেও সরি না। তোমার কোনো ছেলে ক্লাসমেটের সাথে তোমাকে হাসতে দেখলে, কথা বলতে দেখলে আমার অসহ্য লাগে, রাগ ওঠে। ইনফ্যাক্ট আমার তো স্নোবলকেও তোমার সাথে ঘুমোতে দেখলে জেলাস ফিল হয়। অ্যান্ড আই উইল নেভার সে সরি ফর দিস। তুমি শুধু আমার জন্য হাসবে, তুমি শুধু আমার সাথে ঘুমাবে। স্নোবল আমার ভাগের আদর পাবে কেন? এই পর্যায়ে মাথা নোয়ালো মানুষটা। স্নোবলকে নিয়ে হিংসে করে এ কথাখানা শুনে আরশি কি রিয়াকশন দিবে সেটা দেখার আর সাহস হলো না তার। ঢোক গিলে পরাস্ত কণ্ঠে বলল, আচ্ছা, শুধু স্নোবলের জন্য আই এম সরি। আর দুপুরে কেন কথা বললেন না আমার সাথে? আয়ান না করেছিল, বলেছিল কথা বললে নাকি সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে, এই জন্যই দুপুরে কিছু বলতে পারিনি। বাট এখন বলবো। একটু থেমে স্বচ্ছ আকাশের মতো নীল চোখ জোড়া তুলল শেহজাদ। আরশির প্রশ্নবিদ্ধ চোখে তার স্নিগ্ধ হলো তাদের। কান থেকে হাত নামিয়ে প্যান্টের পকেট থেকে বের করলো একটা চৌকা বক্স। ছোট বাক্সখানা খুলতেই জলজল করে উঠল ছোট্ট একটা আংটি। সব সময় গভীর হয়ে থাকা মানুষটা স্মিত হেসে আওড়ালো, হ্যাপি 3rd অ্যানিভার্সারি মাই beloved ফ্লেমিং জুন, অ্যান্ড অলসো এ ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু মাই ওয়াইফ, মাই ভ্যালেন্টাইন, মাই এভরিথিং। কি দেখছেন ওভাবে তাকিয়ে? সফেদ শিপনে মোড়া ত্রিকোণাত্মিক টেন্টের ভেতরে হাঁটু আগলে বসে আছে আরশি। গায়ের উপর আলগোছে চাপানো শেহজাদের ওভারকোট। অনামিকায় জলজল করছে প্রিয়র থেকে প্রিয় মানুষটার দেওয়া দ্বিতীয় উপহার। কপালের এক রাশ নরম লজ্জা মিশিয়ে শেহজাদের উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ছিল আরশি। তবে শেহজাদের বিশেষ ভাবান্তর হলো না তাতে। এক হাঁটু ভাঁজ করে উঠিয়ে তার উপরে কোনোই রেখেছে সে মানুষ। মুষ্টিবদ্ধ হাতের আজলায় স্থান পেয়েছে তার ক্ষীণ চোয়াল। প্রিয়দর্শিনীকে নিঃশব্দে অবলোকন করতে করতে এক সময় নীরবতা ভাঙল। তার স্থূল স্বর বড্ড মুগ্ধতার সাথে আওড়ালো, স্নো ফ্ল্যাক। শেহজাদের পৌষ কণ্ঠে থমকে গেল আরশি। প্রকট চোখে শুনল প্রাণ পুরুষের অকাঠ্য সম্বোধন, স্লোফ্যাক। সহজ সাহিত্যিক কোনো নির্দিষ্ট তুষারকণা বা বরফের ফুল। মানুষটার নীল চোখের নিবিষ্ট চাহনি, ঘোর লাগা স্বরে এই মিষ্টি শোভাশূন্যের কণ্ঠ হাঁসফাঁস করে উঠল আরশি। ইতিউতি প্রস্তুত দৃষ্টি ফেলে মন চাইল প্রসঙ্গ বদলাতে, কিন্তু মস্তিষ্ক শব্দ করে বলে বসল, স্নোফ্ল্যাক নিশ্চয়ই ট্যানেন্টের ভেতরে ঝরছে না? তাহলে এদিকে তাকিয়ে আছেন, বাইরে তাকান। হুম, প্রথমত আমি আমার ব্যক্তিগত স্নো ফ্ল্যাগকে দেখছি, আর দ্বিতীয়ত এই মুহূর্তে বাইরে তাকিয়ে তাকে চোখের আড়াল করতে চাইছি না। ঢিপ করে শুনল, ঢোক গিলল আরশি। পরপর তাড়াহুড়ায় হাতে তুলে নিল সামনে রাখা ডেজার্ট প্লেট। একটু আগেই দুজনে মিলে যে কেকটা কাটলো সেটাই স্লাইড করে এই প্লেটে উঠিয়ে রেখেছে শেহজাদ। তটস্থ হাতে সেখান থেকে একটু তুলে মুখে দিতেই আরশির মনে পড়ল কেকটা কাটার সময় শেহজাদ ওর পাশে দাঁড়ায়নি, বরং দাঁড়িয়েছিল পেছনে। হালকা ঝুঁকে চিবুক রেখেছিল আরশির কাঁধে। পুরুষালী বলিষ্ঠ এক হাত আধিপত্য জোয়ারে ভাসিয়ে তার মৃদুর কোমর, অন্য হাতটা ছুঁয়ে রেখেছিল ছুরি ধরে রাখা হাতের কবজি। পুরুষ স্বর তার কানের পাশে ফিসফিস করে জিজ্ঞেস করেছিল, সো ফ্রম নাও অন am I also allowed to consider myself as your friend, মিসেস শেহজাদ? হঠাৎ? বৈবাহিক সম্পর্কের ভিত্তাই তো বন্ধুত্ব দিয়ে শুরু হয় ম্যাডাম, যার সাথে সবটা বলা যায়, যার সাথে প্রাণ খুলে হাসা যায়, দুষ্টুমি করা যায়, আর ক্লান্ত দিনের শেষে যার কথা মনে করে বাড়ি ফেরা যায়। তো পারমিশন পাচ্ছি কি? সে বয়স সন্ধিতে প্রেমে পড়া লাজুক কিশোরীর নয়, হেসে জানালো, মনে তো হয় পাচ্ছেন, অথচ ফ্রেন্ড অসম্ভব। বলেই প্রবল বিস্ময়ে চিৎকার করে উঠল। আরশির ভেতরে থাকা শেহজাদের জাবরা ফ্যান সত্তাটা।
আরশির মনের সুপ্ত কোণে লুকিয়ে থেকে সে আহুতি জানিয়ে বলেছিল, দিল তো বউ থেকে জাস্ট ফ্রেন্ড বানিয়ে। আহারে আহারে, আরো অপেক্ষা করো। ফ্যান সত্তার এমন প্রশ্নে আরক্তিম হওয়ার বই প্রতিউত্তর আরশি করতে পারেনি তখন, এখনো পারছে না। অথচ সে নিজেও যে চাইছে এই সুন্দর সন্ধ্যাটা বিফলে না যাক। শেহজাদ ভালোবাসার প্রবল আনুক তার 20 বছরের জীবনে, কিন্তু শেহজাদ তেমন কিছুই করলো না, কোনো প্রলয় আনলো না। আর তার এই লক্ষ্মী ছেলে হয়ে বসে থাকাই যেন নির্বাক যুদ্ধ চালালো আরশির অসহায় হরমোনগুলোর সাথে। কিসের হরমোন? শেহজাদের প্রশ্নে কণ্ঠে প্রতিফলিত হলো আরশির বিক্ষিপ্ত ভাবনাগুলো। হুঁশে ফিরতেই দেখলো শেহজাদ কপালে ভাঁজ ফেলে চেয়ে আছে ওর দিকে। মনে মনেই সোপাটে নিজের গালে নিজের চর বসালো আরশি। শেষমেশ মুখ ফসকে কিনা ওই শব্দটাই বেরোতে হলো ওর। এবার আর লজ্জা নয়, বিপন্ন বোধ করলো লাজবতী। তড়িঘড়ি মুখ কেকের অনেকটা একসাথে পুরো ঘাড় ঘুরালো সে। জানে শেহজাদ এবার আর নিজে থেকে এগোবে না। তার উপর এমন ধারা, মান সম্মানের হাটে হাড়ি ভাঙানো। আর কি করে এই মুখ দেখাবে সে তার জাম্বুবানকে? স্ত্রীর এমন নাজেহাল দশা দেখে ঠোঁট টিপল শেহজাদ। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, কেকটা কি অনেক মজার? আরশির অন্যমনস্কে জবাব এলো, কেন? না মানে খেতে গিয়ে নাকেও লাগিয়ে ফেললে যে, তাই ভাবলাম ওকেও বোধহয় দিলে খানিকটা টেস্ট করতে। আফসোস শুধু আমাকেই কেউ এভাবে একটু টেস্ট করতে দিল না। শেহজাদ অত শত হেয়ালি কথা খেয়াল করলো না আরশির। তবে মোটামুটি মার্বেল সাইজের চোখ বানিয়ে সে ফিরে চাইলো, পাল্টা শুধালো, নাককে টেস্ট করতে দিয়েছে মানে? মানে খেতে গিয়ে নাকেও ক্রিম লাগিয়ে ফেলেছো, তাই বললাম। কথাখানা শোনা মাত্রই আরশি প্রথমে কিছুক্ষণ আন্দাজে ডলল নাকের উপর। ক্রিম মুছতে না পেরে চোখ টেরা করলো, কিন্তু আজ যেন নিজের নাকও তার দৃষ্টি সীমানার বাইরে চলে গেছে। এত কিছুর পরও যখন লাভের লাভ কিছুই হলো না, তখন ঝুঁকে এলো শেহজাদের মুখের দিকে। উদ্ঘৃণ্য স্বরে জানতে চাইলো, কোথায় লেগেছে একটু দেখিয়ে দিন তো। শেহজাদ মোহ বৃষ্টের ন্যায় তাকিয়েছিল এতক্ষণ। আরশির প্রশ্নে হঠাৎ প্রবলিত হলো তার মস্তিষ্ক। ধীরে ধীরে নিজের নাকের মাথার তর্জনী দেখিয়ে বলল, এখানটায়। আরশি মাথা নাড়ল, কিন্তু মোছার জন্য হাতটা তুলতেই বাধা সাধল শেহজাদ। বলে বসল, কিউট লাগছে তো, মুছো না। কিউট লাগছে না, তার মজা নিচ্ছে জাম্বুমান। চোখ ছোট ছোট করে চাইলো আরশি। আকস্মিক নিজের টেকানো নাকটা লাগিয়ে দিল শেহজাদের নাকের সাথে। শেহজাদকেও ক্রিমে মাখামাখি করে দিয়ে সরে এলো বিদ্যুৎ গতিতে। হতভম্ব বনে থাকা মানুষটার মুখের দিকে ছদ্ম অনুনয়ের চোখে তাকিয়ে বলল, এবার আপনাকেও কিউট লাগছে, প্লিজ মুছবেন না। বিস্ময় কাটতেই চোখ খিচে হেসে ফেলল শেহজাদ। তবে আরশি হাসল না। শেহজাদের সহসা মুখখানা মুগ্ধতার দৃষ্টি ঝরালো তার কৃষ্ণ বিহব্বরে। শেহজাদকে এভাবে হাসতে আগে কখনো আরশি দেখেনি, কেউই বোধহয় দেখেনি। কি আশ্চর্য, যার হাসি দেখলেই প্রেমে পড়ে যেতে হয়, তাকে কিনা আরশি এতদিন এতভাবে এড়িয়ে গেল। কিভাবে পারল সে? আরশির অমলোক চেয়ে থাকা নজরে এলো শেহজাদের। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই হাসি থামল তার। রমণীর প্রেমে না পড়ার অনুতাপ কমার আগেই আরেকখানা কাণ্ড ঘটালো সে। হুট করেই কাছে এসে মিটিয়ে ফেলল ইঞ্চি খানেক দূরত্ব। ধীর নলে নরম গালে গাল ছোঁয়াতেই চোখ বন্ধ করলো আরশি। ভালোবাসার স্পর্শে ভূত হলো তার কৌশল পার হওয়া মন। কিন্তু যখন চোখ খুললো, তখন শেহজাদ নিজের জায়গায়, ঠোঁট টিপে হাসছে সে। আরশি বিভ্রান্ত স্বরে শুধালো, এটা কি ছিল? টেকনিক্যালি ইটস কল সেটেলমেন্ট। তুমি আমার গালে ক্রিম লাগিয়ে দিয়েছো, তাই আমিও দিলাম। আরশির মন খারাপ হয়ে গেল ভীষণ। অন্যদিকে তাকিয়ে মুখ ভার করলো, পরপর বিড়বিড় করে আওড়ালো,
কোথায় ভাবলাম আপনি বোধহয় আমি বোধহয় শেহজাদ শুনে ফেলেছে বুঝতেই চুমু টুমু আর উচ্চারণ করলো না আরশি। তবে এদিকের ওদিকের ভাবনায় হুট করেই মাথায় এলো স্নোবলের কথা। এত কিছুর মধ্যে যার জন্য সাদে এলো তার কথাই কিনা বেমানুর ভুলে গিয়েছে সে। পরিতাপ কণ্ঠে নিয়ে আতকে উঠল। মেয়েটা শুধালো, আচ্ছা, আপনি তো ছাদেই ছিলেন, স্নোবলকে দেখেছিলেন কোথাও? আরশির উদ্যোস্তার মতো করা প্রশ্নের নির্বাক শেহজাদ। সে বেশ নির্লিপ্ত স্বরে বলল, রিল্যাক্স, তোমার ছেলে তার দাদা দাদির কাছেই আছে। স্বস্তির নিঃশ্বাস ফেললেও আরশির কৌতূহল থামল না। সে চোখ ছোট ছোট করে তাকিয়ে শুধালো, যাক, এক সেকেন্ড, আপনি জানলেন কি করে সেটা? প্রবল্লিত শ্বাস ফেলল শেহজাদ। পরপর নরম স্বরে বলল, আমি স্নোবলকে রাখতে বলেছিলাম তাদের। তার মানে স্নোবলকে পাওয়া যাচ্ছে না বলে আমাকে ছাদে পাঠানো আপনার প্ল্যান? বলতে পারো। আরশিও তখন বিমূঢ় চোখে তাকিয়ে অবিশ্বাস কণ্ঠ নিয়ে বলল, এটা তো রীতিমতো কিডন্যাপিং। শেষমেশ আপনি আমার ছেলেটাকে কিডন্যাপ করালেন। ভুল, কিডন্যাপ করাইনি, বরং স্নোবল তার বাবাকে সারপ্রাইজ দিতে হেল্প করেছে মাত্র। তবে এমনি এমনি করেনি, তাকেও আগে ট্রিট দিয়েছি, তারপর করেছে। তাকেও মানে? আর কাকে কি দিয়েছেন? শেহজাদ স্মিষ্ট হাসল। আরশির প্রশ্নের পিছে বলল, বাবা, তাকে বউয়ের রাগ ভাঙানোর টিপস দিয়ে তারপর স্নোবলকে রাখতে রাজি হয়েছি। ভাবতে পারছো কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে তোমার জন্য? আরশির ঠোঁট টিপল। ক্রিমে লাগা নাক মাখামাখি হওয়া মেয়েটার হাসি মুখের দিকে অপলক তাকিয়ে রইল শেহজাদ। পরপর কিছু একটা ভেবেই বলল, অনেক রাত হয়েছে, ঠান্ডা আরও বাড়বে, নিচে যাই চলো। আরশি কপাল গুটালো, মাথা নামিয়ে জানালো, আজ রাতে তো সে মোটেও ঘরে ফিরবে না। দরকার হলে এখানেই ঘুমাবে। বইয়ের জেদের কাছে হার মারল প্রফেসর। উঠে দাঁড়িয়ে বলল, বেশ, ঘুমিও না হয়, কিন্তু ঠান্ডায় অসুস্থ হয়ে পড়লে। আপনি আছেন তো? আশির ডাগর চোখে এমন আবদার শেহজাদ থমকালো। লাফিয়ে বাড়ল তার অনিন্দের গতি। তবুও বুঝতে দিল না আশিকে। কথা এড়িয়ে বলে উঠল, আশি মাথা নাড়ল। সম্মতি পেতেই হাঁপ ছাড়ল শেহজাদ। তবে যাওয়ার আগে হুট করেই ঝুঁকে এসে চুমু খেলো আরশির কপালে। ললাট পুটে ঠোঁট ছুঁয়ে রেখে বলল, একটু অপেক্ষা করো, আমি জাস্ট যাব আর আসবো। অধরপটের হাসির রেখা ফুটে উঠেও আবারও মিলিয়ে গেল আরশির। আদরের ঘোর যতক্ষণে কাটলো ততক্ষণে শেহজাদ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেছে। হঠাৎ আরশি আবিষ্কার করলো পুরো ছাদে সে একা বসে। গা ছমছমে অন্ধকার না থাকলেও আষ্টে পিষ্টে জড়িয়ে আছে হুহু নীরবতা। আলো ঝলমলে টেন্টির বৌদৌলতে যতটুকু যা স্বস্তি, বাদ বাকি হাতখানে দূরে থাকা ছাদের রেলিংও ভূতের লাগছে এখন। আশি ঢোক গেল। ভয় পাবে না না করেও গলা শুকিয়ে এলো ওর। হাতের কাছে পানি না পেয়ে তুলে নিল তেলের বোতল। পরপর এক ঢোকেই যেন সাবার করলো পুরো বোতল। ভয় আর আতঙ্কের সাথে নিয়ে তৃপ্তির ঢোকে তুলল সে। তবে মকটেলের শ্বাস নিয়ে মাথা ঘামানোর ফুসরত আর পেল না বোধহয়। তার আগে কর্ণগোচরে হলো ভারী পায়ের আওয়াজ। ধূপধাপ পা ফেলে নয়, খুব সতর্ক হয়ে কেউ একজন হাঁটছে টেন্টের পেছনে। কে কে ওখানে? বসে থেকেই উঁচু স্বরে ডেকে উঠল মেয়েটা। আগন্তুক উত্তর না দিল না, তবে আরশিকে থমকে দিয়েই যেন আকস্মিকভাবে হাসলো। অসুস্থ হাসির সাথে নৈকট্য বাড়ল তার পদযুগলের। যেন এবার মুখোমুখি হওয়ার পালা আরশির সাথে। সীমাহীন দূরে দু হাত ভর দিয়ে পিছিয়ে গেল আরশি। ফ্যাকাশে মুখে দেখলো লম্বা ছায়া পড়েছে টেন্টের সামনের মেঝেতে। তার পরপরই হলদে আলোতে এক পা করে এগিয়ে এসে দাঁড়ালো কালো আলখাল্লা ধরনের কিছু একটা। হৃৎস্পন্দন থমকালো আশির। আতঙ্কিত চোখ জোড়া উপরে তোলার সাহস হলো না আর। কোনো এক অজানা কারণেই বুঝতে পারলো চোখ তুললেই
সম্মুখীন হবে আদির মতো কোনো এক স্কেটিল মাস্ক পরিহিত আগন্তুকের। তখনই আর শিরশির দ্বারায় হিমস্রোত বয়ে আগন্তুক তার মোটা স্বরে বলে উঠল। শেহজাদ। আরশির তীব্র চিৎকারে থমকায় ধরণী। অন্তরস্থলের আতঙ্ক আচমকা রং হাওয়ায় একটা উচ্ছ্বাসিত মুখ। ভীতু চোখ দুটো তুলতেই ঘাড় বাঁকায় আদি। স্কেলিটল মাস্কের আড়াল থেকে আওড়ায়। Be louder, darling, because no one is here to listen your damn skin. শুষ্ক সন্তুষ্ট ঢোক গিলল আরশি। ভয়টুকু মাথা থেকে সরিয়ে ভাবতে লাগলো আত্মরক্ষার উপায়। কি করে বাঁচাবে সে নিজেকে। শেহজাদের ফিরতে হয়তো মিনিট খানেক লাগবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত হলেও ওর কোনো ক্ষতি করা থেকে আটকে রাখাতে হবে আদিকে। ব্যাস, মস্তিষ্ক তখন নীরবেই খুঁজে পেল আত্মরক্ষার অস্ত্র। আর চোখে আশেপাশে চাইতেই চোখে পড়ল একটা ধাতব ছুরি। ডেকোরেশনের কোনো কাজে লাগলেও এখন অবহেলায় পড়ে আছে সেটি মেঝেতে। আরশির হাত থেকে ইঞ্চি খানেক দূরত্ব তার, তবে ধীরে ধীরে সেখান পর্যন্ত হাত নেওয়ার আগেই আদি ঝুঁকে এলো আরশির সামনে। এতক্ষণ চোখ মুখে পৈশাচিক তীব্র থাকলেও আরশি হঠাৎ এই ছদ্ম নির্লিপ্ততা বিভ্রান্ত করল আদিকে। প্রচণ্ড ক্রোধ নিয়ে কালো সানগ্লাস পরিহিত এক হাত আরশির গলা পর্যন্ত উঠিয়ে হুট করেই থেমে গেল সে। বাঁকা হেসে অসুস্থের মতো আওড়ালো। তুমি কি ভাবলে মেরে ফেলবো তোমাকে এত সহজে? আই মিসড ইউ বেবি। জেলে থাকতে থেকে এত মিস করলাম, জেল থেকে পালিয়ে তাকে এত সহজে মেরে ফেলবো না, এটা আমার সাথে ঠিক মানাবে না। এইটুকু বলেই দু পাশে ঘাড় নাড়ল আদি। বিষণ্ণ স্বরে ফের বলল, ইউ নো হোয়াট ডার্লিং, শিকারী কখন শিকার করে? যখন তো শিকারকে সর্বোচ্চ দুর্বল অবস্থায় সে পায়। শিকারের চোখে মুখে থাকে প্রবল ভয়, প্রাণ বাঁচানোর আকুতি, কিন্তু তোমার চোখে সেই ভয় কোথায় গেল আরশি? ডোন্ট ইউ স্কেয়ার্ড অফ মি এনিমোর? আমি তো কোনো লুজারকে ভয় পাই না আদি। ভেতরটা কাঁপলেও আরশির চোখে তখন অপ্রতিরোধ্য সাহস। দৃঢ়তায় মরানো তার সুকোমল নারী কণ্ঠ, চিবুকের ভাঁজ উদ্গীর্ণ স্পষ্ট, ভঙ্গুর নারীসত্তায় এমন পরিবর্তনে চোয়াল শক্ত হলো আদির। অপমানে লাল হয়ে উঠল চোখগুলো। এত বদল, কণ্ঠে এত তেজ, কার কাছ থেকে শিখলে ডার্লিং? প্রফেসরের কাছ থেকে? আরশির ভয়হীন গলা যেন তেরা জবাব দিতেই প্রস্তুতি ছিল। আদি থামতেই সে বলে উঠল, অবশ্যই প্রফেসরের কাছ থেকে আরো অনেক কিছু শিখেছি আমি, লাইক হাউ টু ফাইট অ্যান্ড হাউ নট টু লেট আ ক্রিমিনাল লাইক ইউ লে হিজ হ্যান্ডস অন মি। প্রথমে থতমত খেলেও পরবর্তীতে কপট হাসলো আদি। মুখ থেকে চু চু ধরনের আওয়াজ করে বলে উঠল, But I don't like this tone of yours, darling. ইজ নট ইট ফানি? যে জিভ নাড়িয়ে তুমি তোমার পছন্দ অপছন্দের কথা বলছো, সেই জিভটাই হয়তো আর তোমার থাকবে না আদি। স্পষ্ট করে বলি। আরশিও ঝুঁকে এলো এবার, ফ্যাস ফ্যাসে কণ্ঠে আওড়ালো, ইউ শুড কনসিডার ইয়োরসেলফ লাকি এনাফ যে তুমি এতদিন জেলের ভেতরে ছিলে। আমাকে ছোঁয়া তো দূর, এই যে তুমি আমার সামনে এসে নিঃশ্বাস ফেলছো, সেজন্য তোমাকে না এবার 6 ফুট মাটির নিচে থাকতে হয়। রমণীর হুঁশিয়ারি বার্তায় দাঁতে দাঁত পিষল আদি। পরপর একটা সিরিজ সমেত অন্য গ্লোভস বন্দি হাতটা উল্টো কঙ্কাল কৃতিক মুখের সামনে শীতল দৃষ্টি ফেলে বলল, বললাম না, I don't like your tone. আমি চেয়েছিলাম তোমার কোনো ক্ষতি না করে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে, but you left me with no choice. আদি থামলো। অন্য হাতের আঙ্গুল দিয়ে কানের পাশে গুজে দিল আরশির কপালের উপরে লেপ্টে থাকা চুলগুলো। তারপর সিনিসটার চোখের সামনে এনে বলল, এটা কি জানো? সিডেটিভস মাত্রাতিরিক্ত প্রয়োগ করলে ভিকটিমের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তোমার সামনে দুটো অপশন খোলা, এক, এটা তোমার ঘাড়ের পাশে পুশ করলে তুমি কষ্ট কম পেয়ে মরবে, আর দুই, আমি নিজের হাতে গলা টিপে তোমাকে মারলে তুমি কষ্ট একটু বেশি পেয়ে মরবে। সো হুইচ অপশন ইউ প্রেফার ডার্লিং? দেখো, আমি চাই প্রফেসরের ওয়াইফ তার মৃত্যুর পথ সে নিজে বাছাই করুক। কেন? বাস ইট উইল বি ফান। আরশি তখনও আদির চোখে চোখ রেখে তাকিয়ে, সতর্ক তার হাতের গতিবিধি। ছুরিটা পেতে এখন মাত্র যথা সামান্য অপেক্ষা, আর তারপরে চিরদিনের মতো খেলা শেষ হবে আদির। কিন্তু বিধিবিধান আদি দেখে ফেললো সেটা। আশির হাতে ছুরি উঠার আগেই উঠে এলো ওর সিনিস সমেত হাতটা।
তবে আরশির ঘাড়ের পাশে শুয়ের সূচালো মাথা স্পর্শ করানোর আগেই কান খাড়া হলো আদির। ছাদের সিঁড়ি ভেঙে উঠা পায়ের আওয়াজ কর্ণধার অবধি পৌঁছাতেই প্রকট হলো তার নেত্রদ্বয়। পরপর অধর বাঁকিয়ে হাসলো আরশির ফ্যাকাশে মুখের দিকে চেয়ে ধীর স্বরে আওড়ালো, ব্যাপারের জন্য বেঁচে গেলে সি, তোমার লাইফ সেভার চলে এসেছে, বাট ডোন্ট ওয়ারি ডার্লিং, আমাদের আবার দেখা হবে। অ্যান্ড দ্যাট টাইম আই উইল ডেফিনেটলি মেক শিওর টু কিল ইউ বিফোর কিলিং ইউর হাজব্যান্ড। আদি সরে এলো, বাতাসে উড়ল তার বরফ ভেজা আলখাল্লা। মাস্কের আড়ালে ক্রুজ চোখ দুটো অসাবধান হতেই আরশি বলে উঠল, অবশ্যই দেখা তো আমাদের হতেই হবে, কারণ পালাতে তুমি বেশি দূর পারবে না, আর না পারবে সোজা হয়ে দাঁড়াতে। আদি কপাল গুটালো। হেয়ালির মানে ধরতে পারার আগেই লক্ষ্য ভেদ করলো আরশির ছুরি। ধারালো ধাতব আদির পায়ে বিধে দিয়েই উঠে দাঁড়ালো মেয়েটা। ওভার কোটখানা খসে পড়লো শাড়ির উপর থেকে। আদিকে দু হাতের ধাক্কায় সামনে থেকে সরিয়ে ওখানে আর দাঁড়ালো না এক মুহূর্ত। দিক বেদিক হারিয়ে গেট অবধি দৌড়ে এলো আরশি। আর তখনই মুখোমুখি হলো শেহজাদের। রক্তশূন্য দিশেহারা মুখটা যেন প্রাণ ফিরে পেল এতক্ষণে। সেকেন্ডের মাথায় ঝাঁপিয়ে পড়ল তার বুকে। ছদ্ম শ্বাস কাচের ন্যায় ভেঙ্গে চুরে রূপ পেল সীমাহীন কান্নায়। শেহজাদ হতভম্ব। আরশিকে বুকের সাথে চেপে ধরে বিভ্রান্ত স্বরে শুধালো,